উসমান হাদিকে হত্যা করা হয়েছে 15 কোটি টাকার বিনিময়ে। অবশেষে মূল সত্য প্রকাশ হয়েছে আজ। ওসমান হাদিকে প্রাণে শেষ করতে ফয়সাল করিমের গুলি বর্ষণের ঘটনায় এটি ছিল এক মেগা প্রজেক্টের অংশ, যা নেপথ্যে কাজ করেছে কোটি টাকা লেনদেন এবং অন্তত 15 জনের এক প্রশিক্ষিত কিলিং স্কোয়াড। এদিকে আজ উসমান হাদির ঘটনার নতুন একটি সত্য সামনে আসে। দেশবাসী অবাক হয়ে যায় এই সত্য ঘটনাটি দেখে। 15 কোটি টাকার লেনদেন ছিল এই ঘটনায়। অনেক আসামি রিমান্ডে সবকিছু স্বীকার করে। কেমন আছে শরীফ ওসমান হাদি? এই প্রশ্ন যেন দেশের কোটি কোটি মানুষের প্রতিক্ষণই অন্তত সোশ্যাল মিডিয়া চেক করে বা কোনো একটা গণমাধ্যম থেকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। শরীফ ওসমান হাদি কি আগের চেয়ে একটু ভালো আছে নাকি খারাপ আছে? কিন্তু আসলে ক্রমাগতভাবে এই মর্মে আলাপ উঠেছে। এটাই কি তাহলে হাদির উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপির না থাকার কারণ, নাকি আছে অন্য কোনো ঘটনা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চাকিরের পেছনে রয়েছে দলটির কোনো গভীর উদ্বেগ? উঠছে এমন প্রশ্ন। এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর ছাড় নয়, আর সহ্য নয়। বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সেনা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন হাদির বেলায় মাথায় শুট করে যে ভুল করা হয়েছে, হাসনাতের ব্যাপারে সেই ভুল করা হবে না। শরীফ ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দা তদন্তে উঠে এসেছে নেক্সট টার্গেটের হিট লিস্ট। উসমান হাদির ঘটনা নিয়ে প্রতিনিয়ত নানান চাঞ্চল্যকর তথ্য আসতেছে। আজকে যেই তথ্যটি আসে এইটা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায় যে এই ঘটনার পিছনে 15 কোটি টাকার একটি লেনদেন হয়েছে এবং যেই মিশন মানে এই কিলিং মিশনের প্রধান ফয়সাল, সে 15 কোটি টাকার বিনিময়ে এই ঘটনাটি ঘটিয়েছে। অনেকের নামও কিন্তু প্রকাশ হয়। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বা এই নিউজ প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করা হবে এই ঘটনার সাথে কে কে জড়িত রয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের রাজনীতি যে উত্তাল হয়েছে এই উত্তালের পিছনে কে রয়েছে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। ওসমান হাদিকে প্রাণে শেষ করতে ফয়সাল করিমের গুলি বর্ষণের ঘটনায় ফয়সাল একা নন, জড়িত আছে কমপক্ষে 15 জন ঘাতক। এমনকি এই তালিকা রয়েছেন ফয়সালের বাবা মা থেকে শুরু করে স্ত্রীরা পর্যন্ত। একটু দেরিতে হলেও গবেষকরা বুঝতে পেরেছেন হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল এক মেগা প্রজেক্টের অংশ, যা নেপথ্যে কাজ করেছে কোটি টাকা লেনদেন এবং অন্তত 15 জনের এক প্রশিক্ষিত কিলিং স্কোয়াড। আর অর্থদাতা হিসেবে উঠে এসেছে এক রাঘব বোয়ালের নাম, যিনি একজন কাউন্সিলর। প্রশ্ন হচ্ছে, হাদি কি একাই নাকি এই কোটি টাকার মেগা প্রজেক্টে আছে আরও টার্গেটের নাম? যদি থাকে তাহলে ভয়ঙ্কর এই মিশনে হিট লিস্টে আছে আর কার কার নাম? এই ঘটনায় অর্থদাতা হিসেবে উঠে এসেছে কার নাম? কোটি টাকার ভাগ উঠেছে কার কার পকেটে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 21 টেলিভিশন এবং কয়েকটি গোয়েন্দা তথ্য বলছে হামলার প্ল্যান চলছে 3 মাস ধরে, আর বাস্তবায়ন হবার চূড়ান্ত নকশা প্রস্তুত করা হয় হামলার আগের রাতেই সাভারের গ্রিন রিসোর্টের 204 নম্বর রুমে। সেখানে শুটার ফয়সালের সঙ্গী ছিল আরেক আন্ডারওয়ার্ল্ডের গডমাদার, অর্থাৎ কথিত বান্ধবী মারিয়া। এই মারিয়া সাধারণ কোনো নারী নন। রাতের নিস্তব্ধতায় ফয়সাল মারিয়াকে শুনিয়েছিল হাড় হিম করা ভবিষ্যৎবাণী। কাল এমন কিছু হবে যা দেখে সারা দেশ কাঁপবে। 12 ডিসেম্বর পেরিয়ে যাবার পর সময় যত গড়িয়েছে ততই এই কোটি টাকার কিলিং মিশন একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসতে শুরু করে। এখন জানা যাচ্ছে এই মিশনে কেবল ভাড়াটে খুনিরাই নয়, জড়িয়ে পড়েছে ফয়সালের পুরো পরিবার। হামলা শেষে শুটাররা যখন আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় পৌঁছায়, তখন ফয়সালের বাবা হুমায়ুন নিজ হাতে মোটর সাইকেলের নাম্বার প্লেট বদলে দেন। মা বোন এমনকি স্ত্রীও সহায়তা করেন অর্থ ও লজিস্টিক দিয়ে। ঘাতকদের পালাতে প্রাইভেট কার ভাড়া করা, সীমান্তে পারাপারের ব্যবস্থা সবই ছিল 15 সদস্যের এই গ্রুপের নখদর্পণে। মানে হাদিকে শেষ করতে যে সুপারি নেওয়া হয়েছে সেই অর্থ গেছে ফয়সালের বাবা মার পকেটেও। এরপর নরসিংদীর বিলে অস্ত্র ফেলে দেওয়া বা বোনের বাসা থেকে ম্যাগাজিন নিচে ছুঁড়ে ফেলা সবই ছিল প্রমাণ মুছে ফেলার এক ব্যর্থ প্রচেষ্টা। শুটার ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরের নাম, যিনি এই পুরো ঘটনার স্থানীয় মাস্টার মাইন্ড। বলা হচ্ছে ভারত থেকে আসা হুকুম বাস্তবায়ন এবং সমস্ত আর্থিক লেনদেন করেছেন ওই কাউন্সিলর। কিন্তু কে এই কাউন্সিলর? কার স্বার্থে কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে হাদিকে সরিয়ে দিতে? সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার একাধিক অডিও ক্লিপ এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে সংযুক্ত করেছে।
অডিওতে হাসিনাকে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়, যেখানে তিনি আক্ষেপ করেন কর্মীরা কেন মানুষ মারতে পারছে না। অন্য একটি রেকর্ডে এক রহস্যময় ব্যক্তিকে 11 তারিখ থেকে ঢাকায় বড় অপারেশনের কথা বলতে শোনা যায়, যেখানে স্নাইপার বা দক্ষ শুটার ব্যবহারের ইঙ্গিত ছিল। তদন্ত সংশ্লিষ্টরা জোরালো সন্দেহ করছেন ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া এই বিপুল অর্থ সেই কিলিং মিশনেরই ফুয়েল, যা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সমন্বয় করা হচ্ছে। এ মামলায় আরে গ্রেফতারকৃত কবির, যিনি আবার স্বেচ্ছাসেবক লীগের নেতা, তার জবানবন্দি এবং উদ্ধারকৃত চেকগুলো সেই সন্দেহের তীর সরাসরি আওয়ামী লীগের পলাতক নেতৃত্বের দিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ের কারণ হলো পুলিশের সেই ধারণা মাঠে সক্রিয় রয়েছে একাধিক শুটার গ্রুপ এবং তাদের কাছে পৌঁছে গেছে বড় অঙ্কের অর্থ। হাদিকে প্রাণে সরিয়ে দিতে যদি সেই অডিওতে উল্লেখিত পরিকল্পনার অংশ হয়, তাহলে পরে টার্গেট কারা, এমন প্রশ্ন চলে আসে। কেউ কেউ বলছে পরবর্তী টার্গেট হতে পারেন হাসনাত আবদুল্লাহ, কারণ ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়না সেই ইঙ্গিতই দিয়েছেন। প্রায় 30টি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট তিনি। ইভেন কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। মানে এই সেনা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন হাদির বেলায় মাথায় শুট করে যে ভুল করা হয়েছে, হাসনাতের ব্যাপারে সেই ভুল করা হবে না। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দা তদন্তে উঠে এসেছে নেক্সট টার্গেটের হিট লিস্ট। এই তালিকায় আরও অন্তত 10 জনের নাম রয়েছে, যাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। গোয়েন্দা সূত্রে জানা গেছে হিটলিস্টের শীর্ষে ছিলেন ওসমান হাদি। পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে জুলাই বিপ্লবের আরেক নায়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ বেশ কয়েকজনকে। এদের অধিকাংশই সম্প্রতি ডাকসু, চাকসু ও রাকসুর মতো বিশ্ববিদ্যালয় সংসদে নেতৃত্ব দিচ্ছেন। তদন্তে প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ভারতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের একটি গোষ্ঠী গণ অভ্যুত্থানের নেতা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের টার্গেট করে মিশন শুরু করেছে। তাদের একটাই লক্ষ্য হাসিনাকে বিতাড়িত করার প্রতিশোধ নেওয়া। এর আগে গত 12 ডিসেম্বর ফেসবুকে এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন শায়ের জানান, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে প্রাণে শেষ করতে ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এদিকে হাদির ওপর গুলি চালানোর সন্দেহে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখের জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের সঙ্গে তাদের যোগসূত্রের প্রমাণ মিলেছে। হাদি যুদ্ধ করছে সিঙ্গাপুরের হাসপাতালে, অবস্থা বোঝা যাচ্ছে না এখনো। দেশে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। মাস দুয়েক পর যে নির্বাচন, সেই নির্বাচনের আলাপও ফিকে হয়ে গেছে হাদি ইস্যুতে। সমমনা দল, অনুরাগীরা মিটিং মিছিল করছে হাদির উপর হামলার বিচারের দাবিতে। শহীদ মিনারে জোর দাবি জানাচ্ছে হাসনাত সার্জিসরা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না বিএনপির কোনো নেতাকে। কেন? হাদিকে গুলি করার পর সবার প্রথমেই দায়ী করা হয়েছিল বিএনপিকে। এখনো সে অবস্থান থেকে পুরোটা সরে আসা হয়নি। যদিও ছাত্রলীগ নেতাদের নাম উঠে আসছে জোরে সোরে, চলছে ধরপাকড়। মির্জা আব্বাস প্রথম দিনই খোঁজ নিতে গিয়েছিলেন হাদির, কিন্তু অপমানিত হয়েছেন তিনি, এই মর্মে আলাপ উঠেছে। এটাই কি তাহলে হাদির উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপির না থাকার কারণ, নাকি আছে অন্য কোনো ঘটনা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা। এই অনুপস্থিতি কি শুধুই একটি কৌশল, নাকি এর পেছনে রয়েছে দলটির কোনো গভীর উদ্বেগ? উঠছে এমন প্রশ্ন। সোমবার শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকে। বিএনপি সরাসরি ওই সভায় উপস্থিত না থাকলেও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। তিনি জানিয়েছেন, বিএনপি সরাসরি উপস্থিত না হলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চের সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন। এ বিষয়ে ওই সভায় যোগ দিয়েছেন এমন কয়েকজন নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যানও করেননি, বরং অনুষ্ঠান চলাকালে দলটির পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের নেতাদের ফোন করে সংহতি প্রকাশ ও একাত্মতা জানানোর কথা বলা হয়েছে।
তবে এত কিছুর পরও দলটির নেতারা কেন সশরীরে উপস্থিত হলেন না, সেই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এর উত্তর খুঁজতে গিয়ে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য শুধু বলেছেন, রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানিতে যেন জড়াতে না হয়, সেজন্যই সশরীরে এই সভায় তারা যাননি। এই একটি মন্তব্যেই লুকিয়ে আছে রহস্যের মূল চাবিকাঠি। বিশ্লেষকরা বলছেন, এই অনুপস্থিতির পেছনে দুটি কারণ থাকতে পারে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ হলো, হাদি গুলিবিদ্ধ হবার পর দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি সোমবারের সভায় সশরীরে দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে। শুক্রবার ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কিন্তু সেখানে তাকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয়। মির্জা আব্বাস রাজনৈতিক নেতা হিসেবে সহানুভূতি জানাতে সেখানে ছুটে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, সমর্থক ও আরো কিছু চক্রান্তকারী সেখানে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা মব সৃষ্টির চেষ্টা করে, যেটাকে তীব্র নিন্দা জানায়। দলের নেতারা ধারণা করছেন, মির্জা আব্বাসের সাথে যে আচরণ করা হয়েছে তাতে শহীদ মিনারে দলটির নেতারা আবার নতুন করে কোনো গোষ্ঠীর প্ররোচনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও পড়েন কিনা তা নিয়ে দলের ভেতরে উদ্বেগ ছিল। মির্জা আব্বাস ও বিএনপির দিকে ওসমান হাদির সহকর্মীদের কেউ কেউ যে আঙুল তুলেছেন তা দলটি ভালোভাবে নেয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। কেমন আছে শরীফ ওসমান হাদি? এই প্রশ্ন যেন দেশের কোটি কোটি মানুষের প্রতিক্ষণই অন্তত সোশ্যাল মিডিয়া চেক করে বা কোনো একটা গণমাধ্যম থেকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। শরীফ ওসমান হাদি কি আগের চেয়ে একটু ভালো আছে নাকি খারাপ আছে? কিন্তু আসলে ক্রমাগতভাবে আমরা সুখবর তো পাচ্ছি না, বরং একটু আশঙ্কার খবরই শুনছি। বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে যে অবস্থায় ছিল, এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা যতগুলো তথ্য ডাক্তারদের পক্ষ থেকে আসলে পেয়েছি, আমরা আসলে এখন পর্যন্ত কোনো সুখকর খবর আমরা শুনিনি। সবশেষ আপনারা জানেন যে গতকাল এবং আজকে থেকে বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে একটি নতুন কথা শোনা যাচ্ছে যে তার উন্নত চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেই, বরং তাকে যুক্তরাজ্যের আরও দুটি হাসপাতালের নাম বলা হচ্ছে, যেখানে নিয়ে গেলে একটি অস্ত্রোপচারের মাধ্যমে হয়তো তাকে শেষ চেষ্টা হিসেবে সুস্থ জীবনে ফেরানো যেত, এমনটা অনেকে ধারণা করছেন। এবং এরই প্রেক্ষিতে কিন্তু একটি দলের চেয়ারম্যান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি বলেছেন 4 জন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তারপরে তিনি বলেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ, এবং তারা কিন্তু যুক্তরাজ্যে থাকা চিকিৎসকদের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ করেছেন যে তাকে কোনোভাবে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়া যায় কিনা। কিন্তু সেখানেও যেটি হতাশার খবর এসেছে আমাদের কাছে, যে যুক্তরাজ্যের যেই হাসপাতালগুলোতে যোগাযোগ করা হয়েছে বা এখানে নিউরো সার্জন বা নিউরো মেডিসিনের যে চিকিৎসক যারা আছেন, তারা বলেছেন যে তাকে নেবার মতো অবস্থাতে তিনি আসলে নেই। তাকে যদি নিয়ে আসাও হয়, সুখবর দেবার মতো বা ক্রমাগতভাবে একটু শারীরিকভাবে আরেকটু উন্নত করবার মতো পরিস্থিতি আসলে নেই। কিন্তু যেটি আসলে পরিবারের এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল, যে তারাই আসলে বারবার এক ধরনের ঠিক জোর জবরদস্তি না, তাদের একটা আগ্রহের শেষ জায়গা ছিল যে তাকে যদি যুক্তরাজ্যে নেওয়া যেত। যদিও প্রথম থেকে জড়িত থাকা একজন চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার যে একটি অস্ত্রোপচার প্রয়োজন, সেই অস্ত্রোপচার আদৌ প্রয়োজন কিনা সেটি নিয়েও কিন্তু চিকিৎসকরা একেবারে যুক্তরাজ্যের চিকিৎসকরা যে আসলে রিকমেন্ড করেছেন বা সিঙ্গাপুরের যারা চিকিৎসক আছেন তারাও যে বলেছেন একটি সার্জারির আসলে প্রয়োজন, সেটিও কিন্তু সেই রকম ভাবে তারা খোলামেলাভাবে বা সুস্পষ্টভাবে বলে না। তবে পরিবার কারো কাছে শুনে হোক বা যে কোনো ভাবে হোক, তাদের একটা আগ্রহ ছিল এবং তাদের ওই আগ্রহের জায়গা থেকে কিন্তু যুক্তরাজ্যে আসলে যোগাযোগ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে যেমন আমরা বারবার শুনছিলাম যে অক্সিজেন স্বল্পতা, ব্রেনে অক্সিজেন স্বল্পতার যে ব্যাপারটি, তারপরে হরমোনের ভারসাম্য, শারীরিকভাবে ভারসাম্যতা যেটি আছে, এবং একই সঙ্গে রক্তচাপের ওঠানামা, সেই একই অবস্থাগুলো কিন্তু আগের মতোই আছে। কিন্তু সার্জারির বিষয়টিরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে যাওয়ার আগ্রহ থাকলে সরকারের পক্ষ থেকেও তাকে নেয়ার মতো অবস্থায় নেই। খুবই হতাশাজনক খবর হচ্ছে যে কোনো চিকিৎসক তার বাংলাদেশ এবং সিঙ্গাপুরে যে সিটি স্ক্যান করা হয়েছে সেটি দেখে তারা বলেছেন এটি খুব এত বিস্তৃত ইনজুরি, যেটিকে আসলে কন্ট্রোলে নেওয়ার মতো পরিস্থিতি নাই। এখন শুধুমাত্র একটি কনজারভেটিভ ট্রিটমেন্ট, হচ্ছে যে ধীরে চলনীতি, যে মোটামুটি 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত দেখা, যে আসলে যে ট্রিটমেন্টটা বাংলাদেশে হচ্ছে অনেকটা একই রকম ট্রিটমেন্ট, যেটি পর্যবেক্ষণ করা যে আসলে আরেকটু ভালো জায়গাতে নিয়ে যাওয়া যায় কিনা, সেরকম একটি চিন্তা। তবে বাংলাদেশের থেকে কম্পারেটিভলি যে জিনিসটি ভালো, বাংলাদেশে আপনি জানেন যে সরকারি হাসপাতাল তো একেবারেই সংক্রমণের আখড়া বলা যায়, যে কারণে রোগীদের প্রাণহানি ঘটে, যেটির কারণে এখান থেকে বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল অ্যাক্রিডেটেড হাসপাতাল এভারকেয়ারে নিয়ে আসা হয়েছিল। এভারকেয়ারও আসলে এক ধরনের বলা যায় যে এখানেও যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।